সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আপনার নামটা কি? মিসেস মাওয়ানা সত্তার ওরফে মনি। বাবার নাম কি? মোহাম্মদ আনিস মাওয়ানা। গ্রামের বাড়িটা কোথায়? চকবরকত, চকবরকত। জয়পুরহাট ডিস্ট্রিক্ট। এখন তখন জয়পুরহাট ডিস্ট্রিক্ট ছিল না, মহকুমা ছিল। 71 সালের আগে আপনি কোন ক্লাসে পড়তেন? আমি ম্যাট্রিক ক্যান্ডিডেট ছিলাম কোন স্কুলে? জয়পুরহাট গার্লস হাই স্কুল। আচ্ছা, তখন 71 সালে তো অসহযোগ আন্দোলন হচ্ছিল। হ্যাঁ। সেই সময় কি আপনাদের স্কুলের কোনো ভূমিকা ছিল? হ্যাঁ ছিল, মিছিল মিটিং ছাত্রলীগ করতাম। ছাত্রলীগ? যখন কলেজ থেকে ছেলেরা আসতো ছাত্রলীগের মিছিলে আমরা স্কুল থেকে যেতাম, হোস্টেল থেকে যেতাম। জয়পুরহাটের ছাত্রলীগের নেতাদের কেউ কেউ নাম মনে আছে? হ্যাঁ, ওয়াহিদুল আলম, আলম ভাই, আলম ভাই। উনি মুক্তিযোদ্ধা, উনি মারা গেলেন কিছুদিন আগে। তো প্রথমেই শুরু হলো হিন্দুদের যাত্রা। হিন্দুরা মুসলমানরা তখনও ইন্ডিয়াতে যায় নাই। না, আপনি কোথায় ছিলেন তখন? আমি তখন বাংলাদেশেই ছিলাম, চকবরকত গ্রামেই ছিলাম। আমাদের বাড়িটা বা চকবরকত গ্রামটা একদম ইন্ডিয়ার পাশে। আমরা তখন শরণার্থীদেরকে রক্ষা করা নিয়ে ব্যস্ত, সবাই শরণার্থীকে রক্ষা করতেছি। তো আমার ভাইরা গরুর গাড়িতে করে শরণার্থীদেরকে পৌঁছায় দিচ্ছে, কাউকে কোলে করে পৌঁছায় দিতে হচ্ছে। ঘরের মধ্যে তখন আমাদের ট্রেনিং দিচ্ছিল আমার বাবা, আমাদের ট্রেনিং দিচ্ছিল। তো গোটা গ্রামের মধ্যে তখন বোঝানো গেলে আমরা বুঝতে পারতেছিলাম যে আমাদের গ্রামে অনেক রাজাকার আছে এবং শরণার্থীদেরকে পার করার সময় এরা বেশ বাধা দিচ্ছিল। তখন বুঝতেছিলাম এরা এক সময় আমাদের উপর ঝাঁপে পড়বে। তো আমার বাবা প্রথমে আমাদেরকে ট্রেনিং দিচ্ছিলেন। উনি কাঠের একটা বন্দুক বানায়, কাঠ দিয়ে বন্দুক বানায়, আলকাতরা দিয়ে রং দিয়ে ফিতা বানায়, কীভাবে মানে বন্দুক চালাইতে হয়, কিভাবে নিশানা করতে হয়। তখন কারা কারা ছিল আর দুইটা নাম মনে আছে? যুদ্ধের সময় এই যে ট্রেনিং নিচ্ছিল যে, শুধু আমাদের পরিবারটা, আমার হলো মেজো ভাই, কি নাম আমার ওনার? উনি শেখ সাদি, উনি খুব নামকরা মুক্তিযোদ্ধা, উইন্ডের মুক্তিযোদ্ধা উনি। আচ্ছা, তারপরে অনেকে 87-এ এই আব্দুল আলিম ওনাকে মেরে ফেলছে। আব্দুল আলিম, আব্দুল আলিম, মানে রাজাকার আব্দুল আলিম। আব্দুল আলিম রাজাকার। তারপরে আমার বোন ছিলেন কোরিয়াতে, উনি দৌড়ে একদিন আসলেন, বলে তাড়াতাড়ি ইন্ডিয়াতে ভাগো, তোমাকে মেরে ফেলা হবে। আব্দুল আলিম সারা এলাকা মাইকিং করতেছে, তোমাকে এবং আমার বাবা, আমার মেজো ভাই, আমি, আমার পিসাব ভাই, আমাদেরকে যে কাউকে ধরতে পারলে। আচ্ছা, এরপর আপনি ইন্ডিয়ায় ইন্ডিয়ায় চলে গেলাম। কোন ক্যাম্পে গেছেন? প্রথমে তো আমরা নিজেরাই থাকা শুরু করলাম শরণার্থী হিসাবে। তবে আমরা বাড়িতে, হিন্দু বাড়িতে ছিলাম, তারা আবার বাংলাদেশে আগে ছিল। স্বাধীন পাকিস্তানের পরে এরা তো বাংলা হিন্দুদের উপরে অত্যাচার হলে এরা চলে গেছিল, তাদের বাড়িতে প্রথম শেল্টার নিলাম। তারপর গোটা গ্রামের লোক যখন যাওয়া শুরু করলো, এই লোকগুলোকে আমি ছোট হইলেও তাদের থাকার একটা ব্যবস্থা করলাম। পরবর্তীতে আবার ওই ট্রেনিং ক্যাম্প হইলো মুক্তিযোদ্ধাদের, সেই জায়গাটার নাম হলো ঝাউলাগুড়ি ঘাট। ওখানে ট্রেনিং কি শুধু মেয়েদের না ছেলে এবং মেয়েদের? আমি একাই মেয়ে, সবই ছেলে। আমাকে রিক্রুট করছিলেন ক্যাপ্টেন ইদ্রিস, সোবরা ক্যাম্প। উনি যেগুলো বলতো, যেগুলো অস্ত্র নিয়ে আমাকে ট্রেনিং দেওয়ার কথা বলতো, ওইগুলি আমি ট্রেনিং নিতাম। ট্রেনিং আমার বেশ 10-15 দিন ট্রেনিং হইলো। তার প্রথম আমার ট্রেনিং হইলো ইয়াদের গ্রেনেড দিয়ে, তারপরে মাইন, তারপরে স্ট্যান্ড গান, তারপরে আস্তে আস্তে যেগুলো ইকুইপমেন্ট দিল আমি শুরু করলাম। এবং অস্ত্রগুলো আমি বালুরঘাট ক্যাম্প থেকে নিয়ে আসতাম, এবং আমি গেলেই শুধু অস্ত্র দেওয়া হতো, আমি অস্ত্র নিয়ে আসতাম। এবং আমিও পরবর্তীতে আবার ট্রেনিং দেই মুক্তিযোদ্ধাদের ওখানে। আমরা যখন আগে সার্ভে করতাম, সার্ভে করে দেখতাম কোথায় রাজাকার আছে, কোথায় কি আছে, খবর টবর নিতাম। আর এলাকাটা তো আমার পরিচিতই ছিল, তো দিনের বেলা যাওয়া সম্ভব হতো না। সার্ভে করে আসতাম, আমার ভাইয়ের সাথে যেতাম। আমার
ক্যাপ্টেন ইদ্রিস আমাকে রিক্রুট করছিলেন, তো সবসময় আমার ভাইকে আমার সাথেই রাখতেন। 15-20 বার তো আসছি 15-20 বার। মিনিমাম। যুদ্ধের যখন আমাদেরকে অ্যাটাক করার কথা, যেখানে যেখানে যা অপারেশন করার কথা, অপারেশন করে আবার ব্যাক করছি। কোনো জায়গায় সাকসেসফুল হয়েছি, কোনো জায়গায় ব্যাক গিয়ার দিতে হয়েছে। এই যেমন প্রথম আমাদের গ্রামে যে লোকগুলো মারা গেল, মানে রাজাকাররা যাদেরকে ধরে নিয়ে এসে সারাদিন টর্চার করার পরে মেরে ফেললো, মসজিদ থেকে তোমার লোকজনগুলোকে টেনে টেনে নিয়ে এসে সব কি মারা মারলে মেরে ফেললো। মানে ওখানে কজন মারা গেছে? 38 জনকে জবাই করছিল, তার মধ্যে থেকে মানে জবাই করার পরে যে বাংকারে গর্তের মধ্যে ওদেরকে দিয়ে গর্ত করে নিয়েছিল, ফেলাই দিয়ে রাখছিল। ওইখান থেকে খুব বৃষ্টি হওয়াতে ওরা আবার উঠে আসছে, কয়েকজন উঠে আসলে এগুলোকে আমি আবার সেই বলদেবাড়ি বালুরঘাট হসপিটালে আমি ভর্তি করাই। 14 তারিখে আমাদের বাড়ি আব্দুল আলিম অ্যাটাক করলো ইন্ডিয়াতে। আব্দুল আলিমের নেতৃত্বে এখানে ছিল ইউসুফ উকিল, এখানে ছিল ওই জাহান আলী মাস্টার, যার বাড়িতে হচ্ছে ট্রেনিং সেন্টার আছে, আপনি তদন্ত গেলে দেখতে পারবেন। ওইটা হচ্ছে খাসমানন্দা এখনো আছে ট্রেনিং সেন্টার, সরি ওই যে টর্চার সেন্টার ওখানে। ওখানে রাজাকারদেরকে ট্রেনিংও দিত। আবার একটা রুমে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে আসে, নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে আসে টর্চার করতো। এবং প্রথমে যারা আমরা শিবিরে ছিলাম, তো শরণার্থী শিবিরে প্রথম আমাদের ঘর ছিল, পরে আমরা আবার ট্রেনিং নেওয়ার জন্য হিন্দুর বাড়িতে আমরা পরে আমাদেরকে একটা বাড়ি দিয়ে দিয়েছিল। আগে আপনাদের বাড়ি উড়াই দেওয়া হয়, মানে সেটা তো বাংলাদেশে যে বাড়িটা ছিল আমাদের, ওটা উড়াই দেওয়া হয়। ওটা তো আমরা চলে যাওয়ার পরে ওরা একদম বুলডোজারে ভাঙিয়ে দিছিল। আমাদের বাড়ির কোনো চিহ্ন ছিল। ওখানে এক লোক ছিল, লোকটার নাম নূর মোহাম্মদ খাসমানন্দা। সে গরিব ছিল, রাজাকাররা টাকা দিয়ে তাকে বড়লোক বানিয়ে তাকে মোষের গাড়ি কিনে দিয়ে সে কোথায় কার ঘরে কোন মেয়ে আছে, কার বাড়িতে মুক্তিযুদ্ধ আছে, এগুলো খুঁজে খুঁজে দিত। তাদের একটা লোক আবার আমাদের সাথেই ছিল ইন্ডিয়াতে। আমরা তার বুঝি নাই যে কে শরণার্থী শিবিরে, কে আবার খবর আমাদের সাথে আমাদের ঘরেই থাকছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমি মনে করি এখন আমাদের হয়তো অত দূর যাওয়া সম্ভব হবে না, তবে আমাদের ভিতরে যেটা থিমটা আছে যে কিভাবে আমরা দেশটাকে আগায় নেব, কিভাবে দেশটাকে স্বাবলম্বী করে দেশটাকে স্বাধীন করলাম। স্বাধীন করলে তো হলো না, এটাকে তৈরি করতে হলে প্রজন্মকে জানাতে হবে, এবং প্রজন্মের মাথায় ঢুকানোর জন্য, প্রজন্মকে জাগ্রত করার জন্য আমাদের এখন বিরাট বড় একটা ভূমিকা আছে সব মুক্তিযোদ্ধা। আমরা যেমন জাগ্রত হয়েছি বঙ্গবন্ধুর ইয়াতে আহ্বানে, আমরা মুক্তিযোদ্ধারা আমি মনে করি প্রত্যেকটা মুক্তিযোদ্ধায় বঙ্গবন্ধুর আদর্শে, আমরা বন্ধুর আদর্শে আমরাও আগায় যাই। আমরা বঙ্গবন্ধু আমাদেরকে আগায় নিচ্ছেন, আমরা এখন প্রজন্মকে আগায় নেব, তাহলে আমাদের দেশ, আমাদের কষ্ট সব কিছু একদিন ঠিক হয়ে যাবে।